কল্পনা করুন আমেরিকার বাড়ির উঠোন, ক্যারিবিয়ান সাগর। এখানে গত ২০০ বছর ধরে একটি অলিখিত নিয়ম চলে আসছে। এ জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র শক্তি। ১৮২৩ সালের মনরো ডকট্রিন অনুযায়ী আমেরিকার এই গোলার্ধে বাইরের কোনো শক্তির সামরিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এই মতবাদটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির ভিত্তি। কিন্তু কি হবে যদি সেই ২০০ বছরের পুরনো নিয়ম একবিংশ শতাব্দীর এক নতুন বাস্তবতার সামনে চুরমার হয়ে যায়? কি হবে যদি আমেরিকার উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ভেনেজুয়েলার মাটিতে বসে কোনো শত্রু রাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজ বা এমনকি আমেরিকার মূল ভূখণ্ডে হামলার ছক কষে? এটি কোনো হলিউড সিনেমার প্লট নয়, এটি আজকের বিস্ফোরক বাস্তবতা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যারা মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি, তারা এখন ঘাঁটি গেড়েছে ভেনেজুয়েলায়। তারা সেখানে শুধু উপস্থিত নয়, বরং তৈরি করছে অত্যাধুনিক ড্রোন এবং মোতায়েন করছে জাহাজ বিধ্বংসী মিসাইল। রাশিয়া ও চীন যা করার সাহস পায়নি, ইরান সেই অকল্পনীয় কাজটি করে দেখিয়েছে। তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রকে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি আমেরিকার দোরগোড়ায় নিয়ে এসেছে। কিভাবে এই অসম্ভব সম্ভব হলো? এ ছায়াযুদ্ধ আমেরিকার জন্য কতটা বড় হুমকি, এবং পেন্টাগন এ অস্তিত্বের সংকট মোকাবিলায় কি করতে চলেছে? আজ আমরা ডুব দেব ভূরাজনীতির সেই অন্ধকার অধ্যায় যা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। বিষয়টির ভয়াবহতা বোঝার জন্য আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। মনরো ডকট্রিন ছিল আমেরিকার জন্য একটি রক্ষা কবচ। এর মূল কথা ছিল ইউরোপীয় বা অন্য কোনো শক্তি আমেরিকার গোলার্ধে উপনিবেশ স্থাপন বা সামরিক হস্তক্ষেপ করতে পারবে না। করলে তা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে। এমনকি স্নায়ুযুদ্ধের চরম মুহূর্তেও সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন করার চেষ্টা করলে বিশ্ব প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, যা কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। সেই ঘটনার পর থেকে আমেরিকার বাড়ির উঠোনে কোনো বিদেশি শক্তির এমন সরাসরি সামরিক উপস্থিতি ছিল অচিন্তনীয়। কিন্তু ইরান সেই অচিন্তনীয় কাজটি করেছে। তারা এমন এক কৌশলগত চাল দিয়েছে যা মার্কিন নীতি নির্ধারকদের হতবাক করে দিয়েছে। ইরানের বার্তাটি অত্যন্ত পরিষ্কার: তোমরা যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে আমাদের উপর মধ্যপ্রাচ্যে চাপ সৃষ্টি করো, তাহলে আমরা ভেনেজুয়েলাকে সমর্থন দিয়ে তোমাদের বাড়ির উঠোনে চাপ সৃষ্টি করব। এটি ভূরাজনৈতিক ভাষায় অপ্রতিসম যুদ্ধ কৌশলের এক নিখুঁত উদাহরণ, যেখানে সামরিক শক্তিতে পিছিয়ে থাকা একটি দেশ প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত হেনে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করে। ইরান এবং ভেনেজুয়েলার এই জোট হঠাৎ করে তৈরি হয়নি। এই বীজ রোপিত হয়েছিল প্রায় ২ দশক আগে, যখন ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজ এবং ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, এক অভিন্ন শত্রু, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক হয়েছিলেন। উভয় দেশই মার্কিন নিষেধাজ্ঞার শিকার এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রায় একঘরে। এই একাকিত্বই তাদের একে অপরের কাছে নিয়ে আসে। ২০০৬ সাল হুগো শাভেজের নেতৃত্বে কারাকাস এবং তেহরানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির অধীনে ইরানের কুলস এভিয়েশন ইন্ডাস্ট্রি ভেনেজুয়েলার ড্রোন প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। ২০০৭ থেকে ২০১২ সাল ভেনেজুয়েলার স্থানীয় কারখানায় ইরানের সহায়তায় ড্রোন তৈরি এবং পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ২০২৪ থেকে ২০২৫ এই সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছায়। দুই দেশের মধ্যে ভিসা ফ্রি ভ্রমণ এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি নতুন সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার ড্রোন কারখানাগুলো এখন পুরোপুরি ইরানের IRGC ইঞ্জিনিয়ারদের নিয়ন্ত্রণে, যা একসময় ছিল প্রযুক্তি হস্তান্তরের একটি পরোক্ষ চুক্তি। তা এখন পরিণত হয়েছে ভেনেজুয়েলার মাটিতে ইরানের একটি সরাসরি সামরিক অপারেশন। যুক্তরাষ্ট্র প্রথম দিকেই ইরানের এই পদক্ষেপকে গুরুত্ব দেয়নি। তাদের ধারণা ছিল এগুলো সস্তা প্রযুক্তির খেলনা ড্রোন, যা মার্কিন সামরিক শক্তির সামনে কোনো হুমকিই নয়। কিন্তু ইউক্রেন যুদ্ধ এবং লোহিত সাগরে হুতিদের হামলা সে ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। বিশ্ব দেখেছে কম খরচের ইরানি ড্রোন কিভাবে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জামকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর সেই উপলব্ধি এখন পেন্টাগনের মাথা ব্যথার কারণ। ভেনেজুয়েলার উপকূলে ইরান ঠিক কি কি অস্ত্র মোতায়েন করেছে? গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সেখানে ৩ ধরনের ইরানি ড্রোনের বিশাল মজুত এবং উৎপাদন লাইন রয়েছে। নাম্বার ১, মোজাহেদ ২। এটি একটি নজরদারি ড্রোন, যার রেঞ্জ প্রায় ২০০ কিলোমিটার। এটি তুলনামূলক পুরনো প্রযুক্তি হলেও ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের জন্য এটি অত্যন্ত কার্যকর। এটিকে বলা যেতে পারে অপারেশনের চোখ। নাম্বার ২, মোজাহেদ ৬। এটি ইরানের ড্রোন বহরের অন্যতম সফল একটি মডেল। এটি শুধু নজরদারি করে না, বরং এটি একটি অ্যাটাক ড্রোন। এটি একসাথে ৬টি গাইডেড মিসাইল বা বোমা বহন করতে পারে এবং প্রায় ১০০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে সক্ষম। মার্কিন যুদ্ধজাহাজ বা উপকূলীয় ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালানোর জন্য এটি একটি মারাত্মক অস্ত্র। নাম্বার ৩, শাহেদ ১৩৬। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এটি একটি কামিকাজি বা আত্মঘাতী ড্রোন, যার রেঞ্জ প্রায় ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার। এটি তুলনামূলক সস্তা, শনাক্ত করা কঠিন এবং ঝাঁকে ঝাঁকে হামলা চালাতে পারে। এই ড্রোনের পাল্লার মধ্যে রয়েছে আমেরিকার সাউদার্ন কমান্ডের সদর দপ্তর,
ফ্লোরিডা, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার, আমেরিকার তেল শিল্পের কেন্দ্রবিন্দু মেক্সিকো উপসাগরের শত শত তেল শোধনাগার, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ পানামা খাল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এখন সেই একই হুমকি আমেরিকার মূল ভূখণ্ডের দোরগোড়ায়। শুধু ড্রোনই নয়, ইরান ভেনিজুয়েলায় তাদের তৈরি জাহাজ বিধ্বংসী মিসাইল নাসের একের সমাবেশও ঘটিয়েছে। প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো ক্যারিবিয়ান সাগরে চলাচলকারী যে কোনো মার্কিন নৌ বা বাণিজ্যিক জাহাজের জন্য এক বিরাট হুমকি। ভেনিজুয়েলার এই ভূরাজনৈতিক খেলায় ইরান একা নয়, পর্দার আড়াল থেকে এ সমীকরণে প্রবেশ করেছে রাশিয়া। ইরান যদি হয় একটি কৌশলগত মাথা ব্যথা, তাহলে রাশিয়া হলো একটি পারমাণবিক দুঃস্বপ্ন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে রাশিয়া এবং ভেনিজুয়েলার মধ্যে একটি সামরিক চুক্তির অধীনে কারাকাসে রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক ICBM ওরেশনিক মোতায়েনের প্রস্তুতি চলছে। ইউক্রেন যুদ্ধে সফলভাবে পরীক্ষিত এই মিসাইলটি শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে চলতে পারে এবং এটিকে প্রতিহত করার মতো প্রযুক্তি বর্তমানে আমেরিকার হাতেও নেই। যদিও রাশিয়া তার মিত্রদের দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করে না, কিন্তু ভেনিজুয়েলার মাটিতে ওরেশনিকের উপস্থিতিতেই আমেরিকার জন্য একটি চেকমেট পরিস্থিতি তৈরি করবে। এটি কিউবান মিসাইল ক্রাইসিসের পর আমেরিকার মূল ভূখণ্ডের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পড়েছে এক জটিল উভয় সংকটে। আমেরিকা এখন কি করবে? ভেনিজুয়েলার অভ্যন্তরে হামলা চালিয়ে ইরানের এই ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া কি এতই সহজ? না, কারণ তেমন কোনো হামলা ভেনিজুয়েলার সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করবে, যা আমেরিকা নিজের গোলার্ধেই এক নতুন ভিয়েতনাম বা ইরাক পরিস্থিতি তৈরি করতে পারে। এর রাজনৈতিক এবং অর্থনৈতিক মূল্য হবে অকল্পনীয়। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় থাকে, তাহলে তারা নীরবে তাদের বাড়ির উঠোনে একটি স্থায়ী শত্রু ঘাঁটির অস্তিত্ব মেনে নেবে, যা মনরো ডকট্রিনের আনুষ্ঠানিক মৃত্যু ঘোষণা করবে এবং বিশ্বের কাছে আমেরিকার দুর্বলতার এক নজিরবিহীন প্রদর্শনী হবে। দ্রুত সরে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। এই শিরোনামগুলো আসলে একটি গভীর সত্যের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে না জড়িয়ে নৌ অবরোধ এবং চাপ সৃষ্টির মাধ্যমে ইরানকে ভেনিজুয়েলা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। কিন্তু ইরান এবং ভেনিজুয়েলার এই অশুভ আঁতাত প্রমাণ করে যে বিশ্ব এখন আর এক মেরুকেন্দ্রিক নয়। আমরা এক নতুন স্নায়ুযুদ্ধের যুগে প্রবেশ করেছি। তবে এবার যুদ্ধক্ষেত্র ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দূরবর্তী কোনো দেশ নয়। এবারের যুদ্ধক্ষেত্র আমেরিকার দোরগোড়ায়। পারস্যের সিংহ আজ আমেরিকার বাড়ির উঠোনে শিকারের অপেক্ষায়। এখন দেখার বিষয় ঘুমন্ত ঈগল কিভাবে এই অস্তিত্বের সংকট মোকাবিলা করে। আমেরিকার দোরগোড়ায় এই নতুন স্নায়ুযুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? ইরান, ভেনিজুয়েলা এবং রাশিয়ার এই ত্রিভুজ জোটের বিরুদ্ধে পেন্টাগনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আপনার বিশ্লেষণধর্মী মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। বিশ্ব রাজনীতির এই বিপজ্জনক খেলা এবং এর পেছনের সত্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে আমেরিকার এই অচিন্তনীয় সংকট সম্পর্কে জানতে সাহায্য করুন।